আমিও তোমাদের দোয়ায় প্রোগ্রাম ভালো আছি। ঠিক আছে, সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে বারবার বলছি, তোমরা অ্যাসাইনমেন্টে কিন্তু একটু সৃজনশীলতা থাকা দরকার। ঠিক আছে, একটু আলাদা যদি না হয়, একটু বৈশিষ্ট্য না থাকে বা তোমার দক্ষতা যদি একটু প্রকাশ না পায়, তাহলে কিন্তু ভালো ইয়া হবে না, মূল্যায়নটা হবে না। ঠিক আছে, অতিরিক্ত পাওয়াটা কিন্তু একদম স্বাভাবিক। ঠিক আছে, কারণ তুমি প্রচুর সময় পাচ্ছ নিজেকে গুছিয়ে নেওয়ার, প্রশ্নটাকে উত্তর দেওয়ার এবং খাতাকে একটু পরিমার্জিত করার প্রচুর সময় পাচ্ছ। সুতরাং এই সময়টাকে যদি সঠিক এবং সুন্দরভাবে কাজে লাগাও, তাহলে অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টটা অবশ্যই অতি উত্তমভাবে মূল্যায়িত হবে। ঠিক আছে, আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি পৌরনীতি বিষয়ে। ঠিক আছে, পৌরনীতির এবারের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, পৌরনীতি ও নাগরিকতা থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট আসছে। ঠিক আছে, তাহলে এখন এবারে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু, যেটা বিষয়বস্তুটা হচ্ছে, আগে আমি তোমাদের আজকে অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে সেই নির্ধারিত কাজটা সম্পর্কে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, নির্ধারিত কাজ। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ করে, পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ করে পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ করে বিষয়টি পাঠ পাঠ করে পাঠ শেষে তোমার অর্জন সমূহ তালিকা সমন্বিত একটি পোস্টার তৈরি ঠিক আছে, একটি পোস্টার তৈরি করো। এবার আসছে সংকেত। ঠিক আছে, কিছু সংকেত দেওয়া আছে। সংকেত নিচের যে বিষয়বস্তুগুলো আছে লিখবো আমি, সেই সম্পর্কে তুমি যা জানো তা লিখতে হবে। ঠিক আছে, আমি আলোচনা করবো। তারপরে দেখো, এক হচ্ছে নাগরিকতা, এক হচ্ছে নাগরিকতা, দুই হচ্ছে পরিবার, তিন হচ্ছে সমাজ, চার হচ্ছে রাষ্ট্র, চার হচ্ছে রাষ্ট্র, পাঁচ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, পাঁচ হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা।
করবো। এবার দেখেছি তোমরা প্রণীত নাগরিকতার বিষয়টি পাঠ শেষে তোমার অর্জন সূচক তালিকা সম্বন্ধে একটি প্রস্তাব তৈরি করো। সংকেত দেওয়া দিলাম নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা সবকিছু মিলেই কিন্তু পরিণতি ও নাগরিকতা বিষয়টি, ঠিক আছে। পরিণতি এবং নাগরিকতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে। মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু আমি শুরুতে তোমাদের প্রথমত এটা বিভিন্ন সময় আমি পড়িয়েছি, ক্লাস নিয়েছি, সেখানে আমি আলাদা করে তোমাদেরকে নাগরিকতা সম্পর্কে বুঝিয়েছি, পরিবার সম্পর্কে বুঝিয়েছি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। এই সব কিছু কিন্তু পরিণতির মূল প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে। এই সম্পর্কে তুমি যা কিছু জানো তা তোমাকে পোস্টার আকারে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পোস্টারটা আমি কিভাবে তৈরি করবো, ঠিক আছে। আমরা কিন্তু পরীক্ষার জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য স্কুল থেকে খাতা দিয়ে থাকি, তাই না। তুমি এই খাতা ব্যবহার করতে পারো। বিশেষ করে যদি আমরা খাতাটাই দিয়ে দিচ্ছি, তোমরা খাতাটাকে ব্যবহার করো। খাতাটাকে তোমরা ভাঁজ করে একটা পোস্টার সাইজ করে সেটাকে জোড়া লাগিয়ে পোস্টার তৈরি করবে, ঠিক আছে। এবং ওই পোস্টার তৈরি করে ঠিক সেভাবে তোমাকে যেভাবে তালিকা তৈরি করতে হচ্ছে এই সংকেতগুলোকে নিয়ে তুমি ঠিক সেভাবে তালিকা তৈরি করবে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে অতি উত্তম পাওয়ার জন্য তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিষয়বস্তুর মর্মার্থ ও ধারাবাহিকতা। মানে বিষয়বস্তুর মর্মার্থ কি, এটার মর্মটা কি। এই যে সম্পর্কগুলো যাচ্ছে পাঠ শেষে তুমি পাঠ করে যা জেনেছো, এই যে পয়েন্টগুলো দিলাম না, এই পয়েন্টগুলোর মর্মার্থ মানে নাগরিকতা কি, তারপরে পরিবার কি, সমাজ কি, রাষ্ট্র কি, আন্তর্জাতিক সংস্থা কি, ব্যাখ্যা দিবে, একটা ব্যাখ্যা দিবে, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাখ্যা দিলে, সংজ্ঞা দিলে এটার মর্মার্থটা উঠে আসবে। আর ধারাবাহিকতাটা কি, ধারাবাহিকতাটা হচ্ছে ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবে এটার ধারাবাহিকতাটা বজায় রাখবে, ঠিক আছে। এই অনুযায়ী ধারাবাহিকতাটা বজায় রাখবে, ঠিক আছে। ধারাবাহিকতাটা বজায় রাখবে মানে তুমি যদি উল্টাপাল্টা করো, প্রথমে যদি আন্তর্জাতিক সংস্থা লিখো, এরপরে যদি পরিবার লিখো, এরপরে যদি তুমি রাষ্ট্র লিখো, এরপরে যদি তুমি সমাজ লিখো, তারপর যদি তুমি নাগরিকতা লিখো, তাহলে কিন্তু প্রত্যেকটারই মর্মার্থটা ঠিক থাকবে, কিন্তু ধারাবাহিকতাটা কি ঠিক থাকবে? থাকবে না। এই কারণে ধারাবাহিকতাটাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? অক্ষুণ্ণ রাখতে হবে, ঠিক আছে। ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখার জন্য ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ রাখতে পারলেই তুমি অতি উত্তম মূল্যায়িত হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সঠিক তথ্য উপস্থাপন। তুমি নাগরিকতা লিখতে গিয়ে যদি তুমি পরিবারের ব্যাখ্যা দিয়ে দাও, ঠিক আছে, এবং যদি উল্টাপাল্টা কোনো তথ্য দাও, বইয়ের বাইরে অনেক সঠিক তথ্য তুমি দিতে পারো, কিন্তু এলো পাথারে যদি কোনো আলোচনা করে থাকো, তুমি যদি এই সংকেতগুলো না দিয়ে যদি এলোমেলোভাবে একবার আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করো, একবার রাষ্ট্র নিয়ে আলোচনা করো, একবার সমাজ নিয়ে আলোচনা করো, একবার পরিবার নিয়ে, সবটা বিষয় আসবে, বাট মর্মার্থটা কিন্তু সঠিকভাবে আসবে না, এবং ধারাবাহিকতাটাও কিন্তু ধারাবাহিকভাবে যাবে না, ঠিক আছে। এবং প্রত্যেকটা সঠিক তথ্য কিন্তু উপস্থাপন হবে না। এক একটা সম্পর্কে কথা বলতে গেলে তোমার ওই বিষয়টা যেটা তুমি বোঝাতে চাচ্ছ, অর্থাৎ এই পরিবারটা সম্পর্কে তুমি বোঝাতে চাচ্ছ, হ্যাঁ, তখন যদি তুমি একবার পরিবার নিয়ে কথা বলো, একবার নারী সমাজ নিয়ে কথা বলো, একবার রাষ্ট্র নিয়ে কথা বলো, আবার পরিবার নিয়ে কথা বলো, তাহলে পরিবারের যে একটা ধারাবাহিকতাটা, এটা কি বজায় থাকলো? থাকলো না। এই কারণে পরিবার নিয়ে তুমি যখন কথা বলবে, তখন পরিবার নিয়েই পুরো কথাগুলো শেষ করে ফেলবে, ঠিক আছে। পরিবার সমাপ্ত, তারপর তুমি ধারাবাহিকভাবে সমাজ শুরু করবে, ঠিক আছে। সমাজ সমাপ্ত, তারপর তুমি ধারাবাহিকভাবে রাষ্ট্র শুরু করবে, ঠিক আছে। তাহলে তোমার তথ্যটাও দেওয়া হবে এবং কি হবে, সঠিক তথ্য উপস্থাপন করা হবে এবং মর্মার্থ দেওয়া হবে এবং ধারাবাহিকতাটাও থাকবে। তারপরে উপস্থাপনার নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান। উপস্থাপনার সৃজনশীলতা এটা হচ্ছে আসলে নিজস্ব একটা বৈশিষ্ট্য। এটার জন্য তোমার একটা বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। ধরো তোমার একটা বৈচিত্র্য থাকতে হবে, খাতার একটা ডিজাইন থাকবে, কালারফুল একটা পেইন্টিং থাকবে, সুন্দর একটা রাষ্ট্র দেশের একটা বিভিন্ন দেশের কিছু ফ্ল্যাগ, পতাকার ফ্ল্যাগের চিত্র দিলে,
তাহলে বোঝা গেল। তারপরে বিভিন্ন সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, একটু পরিবারের সুন্দর একটা শক্তি পরিবারের একটা চিত্রায়ন করলে এই যে কিছু প্রাসঙ্গিক কিছু চিত্র আছে, প্রাসঙ্গিক কিছু সৌন্দর্য বোধ তুমি তোমার মতো করে তুমি এটাকে তুলে ধরতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সৃজনশীলতা। তবে নিজস্ব একটা স্বকীয়তা থাকবে। তুমি ধরো এই সংখ্যাগুলো বিভিন্ন কালারে লিখলে, ঠিক আছে, এই সংখ্যাগুলো তুমি এক এক কালার দিয়ে লিখলে, খাতাটাকে মার্কিং করলে নীল কালার করে, ঠিক আছে, তারপর তুমি সবুজ বেগুনি বিভিন্ন রং দিয়ে তুমি সংকেতগুলো তুলে ধরে তারপরে কালো কলম দিয়ে একটা ব্যাখ্যা দিবে। ঠিক আছে, বিভিন্ন কালার পেন ইউজ করে এই যে এক পোস্টারের যে একটা বৈচিত্র্য আনা, এটা কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা। ঠিক আছে, নিজস্ব একটা স্বকীয়তা থাকবে এবং সৃজনশীলতাটাও এখানে সুন্দরভাবে প্রকাশ পাবে। ঠিক আছে, তবেই কিন্তু অ্যাসাইনমেন্ট পরিপূর্ণ হবে, তবে তুমি অতি মূল্যায়ন পাবে। ঠিক আছে, অতি উত্তম মূল্যায়ন পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই নিয়মগুলো পালন করতে হবে। আমি সুন্দর হাতে লিখেছি, সুন্দর হাতে লেখার অবশ্যই দরকার আছে, কিন্তু অতি মূল্যায়ন হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, হ্যাঁ, সেগুলো কিন্তু দরকার আছে। ঠিক আছে, এই কারণে অবশ্যই আমার ধারাবাহিকতা থাকতে হবে, সবকিছুই বজায় রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা সবসময় চেষ্টা করবে, অন্তত চেষ্টা করবে ঠিক আছে, তাহলে তোমার স্বকীয়তা, নিজস্ব সৃজনশীলতা এই সবকিছু তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে ওর এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে পারো। শুধু কি তোমার পরিণতি বিষয়টা নিয়ে আলোচনা করলে হবে, এর বাইরেও তুমি আলোচনা করতে পারো। তবে যেহেতু তুমি নবম শ্রেণীতে পড়ো, সেহেতু তুমি অষ্টম শ্রেণীর বই নিলে নিশ্চয়ই তোমার থেকে বেশি কিছু পাবে না, তাই না? হয়তো একটা আলাদা অন্যরকম কিছু একটা পাবে। এই জন্য তুমি সবসময় তোমার থেকে একটু উপরের লেভেলের বইটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, বিভিন্ন পত্র পত্রিকা দেখবে, খবরের নিউজ দেখবে, লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই কালেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, কলেজের পরে তোমার বড় ভাই বোন যদি থেকে থাকে তাদের পরবর্তী বিষয়ের বইটা নিবে, সেখান থেকে তুমি এই সংকেতগুলো ব্যাখ্যাগুলো তুমি তুলে ধরতে পারো। ঠিক আছে, এখানে তোমাকে বলা হচ্ছে যে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। ঠিক আছে, এই কারণে তুমি অন্য বইয়ের সহায়তাও নিতে পারবে। পত্রপত্রিকা দেখতে পারো, বিভিন্ন পোস্টাল কিভাবে তৈরি হয় তার নিয়ম কানুনটা দেখে তুমি তোমার ভিতরে যে সৃজনশীলতাটা রয়েছে সেটাকে পরিপ্রকাশ করে তুমি তৈরি করতে পারো। ঠিক আছে, সুতরাং মোটামুটি একটা ধারণা কিন্তু তোমরা পেয়েছো। অ্যাসাইনমেন্ট দিয়ে তোমরা আসলে সবসময় সংক্ষিপ্ত থাকো আর সবসময় গতানুগতিক ভাবে খাতায় কোনো রকম একটু লিখে নিয়ে আসো। এটা কিন্তু আসলে অ্যাসাইনমেন্টের আসলে সঠিক ইয়া হয় না। ঠিক আছে, এখন আবার ওদিকেও তোমরা মন খারাপ করো, অতি উত্তম পেলাম না কেন, শুধু ভালো খুব ভালো এই জায়গাটাতে থাকতে চাও না। ঠিক আছে, অতি উত্তম পাওয়ার জন্য তাহলে তোমাকে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। ঠিক আছে, এখন তুমি আমি তোমাকে সহযোগিতা করছি, তুমি তো আলাদা বই দেখবে, আলাদা পত্র পত্রিকা দেখবে, অন্যান্য বই দেখার তোমাকে আমি দেখালাম কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেটা বললেন, কিন্তু তোমার পাঠ্য বই থেকে কোন জায়গা থেকে তুমি সহযোগিতাটা দিতে পারো সেই জায়গাটাকে আমি তোমাকে একটু সহযোগিতা করছি। ঠিক আছে, তুমি নাগরিকতার বিষয়টা তুমি পৃষ্ঠানো পরিবারটা তুমি পেতে পারো তোমার পাঠ্য বইয়ের যে জায়গাটা থেকে নিবে, আমি সেই জায়গাটা বলছি। পাঠ্য বইয়ের সমাজ, সমাজ 5, রাষ্ট্র, রাষ্ট্র হচ্ছে 6, আন্তর্জাতিক সংস্থা আবার তোমার 134 পৃষ্ঠা। ঠিক আছে, এই যে একটা সমন্বয় তোমাকে ঘটাতে হবে। বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। ঠিক আছে, বিগত ক্লাসে আমি তোমাকে যেভাবে আলাদা করে পড়িয়েছি
নাগরিকতা পরিবার এই সম্পর্কে যাবতীয় যত তথ্য তুমি জানো, ঠিক আছে, তুমি তোমার মতো করে তুমি এই যে বই দেওয়া আছে, আমি তোমাকে পৃষ্ঠা নাম দিয়েছি কিসের জন্য? সহযোগিতার জন্য। এর অর্থ এই নয় যে তুমি ওই পৃষ্ঠা থেকে হুবহু তুলে দেবে, হুবহু কখনোই তুলতে পারবে না, কারণ সেখানে নাগরিকতার সাথে রাজনৈতিক রাষ্ট্রের যে তুলনা, রাষ্ট্রের সাথে যে আইনের যে সমন্বয়, এই সব কিছু বিষয় কিন্তু সেখানে থাকছে। কিন্তু সেখান থেকে তুমি শুধু তোমার নাগরিকতার বিষয়টাকে তুলে ধরবে, ঠিক আছে, নাগরিকতাটাকে তুমি আলাদা করে তুলে ধরতে হবে, ঠিক আছে। তো সুতরাং ওখানেই কিন্তু তোমার একটা মেধার পরিচয় দেখবে। শিক্ষক যখন তোমার খাতা কাটবে সেখানে দেখবে। তুমি কিন্তু নাগরিকতাকে তুলতে গিয়ে যদি নাগরিকতার বাইরে অপ্রাসঙ্গিক পরিণতির অন্যান্য কথা নিয়ে চলে আসো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সেখানে সিভিক্স পরিণতির আলোচ্য বিষয় কিন্তু নাগরিকতা, কিন্তু তুমি নাগরিকতার বর্ণনা দিতে গিয়ে যদি তুমি পরিণতির বিষয়গুলোকেও তুলে ধরে নিয়ে আসো, তাহলে কিন্তু নাগরিকতার ব্যাখ্যাটার মূল যে ইয়াটা সেটা হারিয়ে ফেলবে, ঠিক আছে। তো সুতরাং তোমাকে অবশ্যই নাগরিকতাটাকে তুলে ধরতে হবে। ওই এই যে তোমার কিন্তু পরিণতি নিয়ে আলোচনা আছে, বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আলোচনা আছে, তারপরে নাগরিকতা নিয়ে আলোচনা আছে, নাগরিকতার সাথে পরিণতির যে সম্পর্ক, ঠিক আছে, সে বিষয়ে আলোচনা রয়েছে। সব কিছু থেকে তুমি বুঝে তোমার নাগরিকতাটাকে তুমি আলাদা করবে, তার মানে তুমি সৃজনশীলতার প্রকাশ তুমি সেখানে দিবে, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে তোমার আলাদা করে তারপর দেওয়া আছে পরিবার, ঠিক আছে। তারপর দেওয়া আছে তোমার কি পরিবার। এখন কি পরিবারের ধারাবাহিকভাবে নাগরিকতার পরে পরিবার আসছে। এখন পরিবারের ব্যাখ্যা যখন আমি দিতে যাব, সেখানেও কিন্তু আলাদাভাবে একটা ধারাবাহিকতা রয়েছে। উত্তরের কিন্তু নিজস্ব একটা ধারাবাহিকতা রয়েছে। উত্তরে কিন্তু তুমি আলাদা করে এলোমেলো করে লিখতে পারবে না। পরিবার কি, কাকে বলে, ঠিক আছে, এই জিনিসটা আলোচনা করতে তুমি সরাসরি পরিবারের কার্যাবলীতে যেতে পারো না, পরিবারের বৈশিষ্ট্যে চলে যেতে পারো না, পরিবারের গুণাবলীতে কখনই যেতে পারো না। যেতে পারবে ধারাবাহিক আলোচনার মাধ্যমে, ঠিক আছে। তাহলে তোমার বইয়ের আবার সেখানে তুমি দেখো তোমার বইয়ের পরিবারের শ্রেণী বিভাগ রয়েছে, বিভিন্ন দেশের পরিবারের বর্ণনা দেওয়া আছে। সেই সব বর্ণনা দেওয়ার আগে আসলে তোমার দেশীয় সংস্কৃতি, তোমার যে পরিবারের পরিচয়, তুমি সেই পরিচয়টাকে পরিবারের শ্রেণী বিভাগ কার্যাবলী ধারাবাহিকভাবে তুমি আলোচনা করবে বৈশিষ্ট্যভাবে। তোমার বই যেভাবে আছে তুমি তার মূল থিমটাকে তুলে নিয়ে সেভাবে আলোচনা করবে তোমার সৃজনশীলতার প্রকাশ দিয়ে, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলছি, এখানেও কিন্তু তোমার মেধার একটা ব্যাপার আছে। তুমি বই থেকে হুবহু তুলে দিলে কিন্তু সঠিকভাবে তোমার ব্যাখ্যা হবে না, সঠিক প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। তোমাকে কিন্তু তোমার বইটা পড়ে তোমার প্রশ্নটা কি চেয়েছে, তার জ্ঞানমূলক যে তথ্যটা রয়েছে সেটাকে বের করে তোমাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? তারপর আসছে তোমার সমাজ। আমাদের দেশে আমাদের যে সমাজের বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কেও তোমাকে আলোচনা করতে হবে। আমি বলছি আলোচনার যে ধারাবাহিকতাটা রয়েছে এটা তো বজায় রাখতে রাখতে আবার নিজস্ব ব্যাখ্যা যখন দিবে সেটার ধারাবাহিকতাটাও বজায় রাখতে হবে। সমাজ, সমাজ বলতে কি বোঝায়? সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়, অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলা হয়? সমাজ বলা হয়। এই যে সমাজ কাকে বলে, এই যে এভাবে শুরু করা, এরপরে সমাজপথের প্রয়োজনীয়তাটা তুমি তুলে ধরতে পারো। কেন আমরা সমাজে বসবাস করি, সমাজে বসবাস করে আমাদের কি কি সুবিধা আমরা পেয়ে থাকি, সমাজ আমাদের সমাজের প্রয়োজনীয়তাটা গুরুত্বটা তুমি সেভাবে আলোচনা পরিপ্রেক্ষিতে তুলে ধরতে পারবে, ঠিক আছে। সমাজের আলোচনাটা তোমার পাঠ্য বইয়ে একটু সীমিত পরিসরে আলোচনা আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই উপরের তোমার বড় ভাই বোনদের কলেজ লেভেলের কোনো বই অবশ্যই তুমি সহযোগিতা নিতে পারো। আর যদি তোমার কোনো বড় ভাই বোন না থাকে তুমি তাহলে লাইব্রেরির সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের বই পরিণতি সম্পর্কে নাগরিকতা সম্পর্কে যে বইগুলো রয়েছে, মানে অর্থাৎ সমাজ আলোচনা করে এরকম বিষয় যদি থেকে থাকে তুমি সেখান থেকে নিয়ে সমাজের ব্যাখ্যাটা তুমি দিতে পারো, ঠিক আছে। তবে আলোচনার ধারাবাহিকতাটা রাখবে। শুরুতেই তুমি সমাজ কি, এটা যদি সমাজ কাকে বলে এটা যদি তুলে না করে তুমি সরাসরি সমাজের প্রয়োজনীয়তায় চলে যাও, সেখানে কিন্তু আলোচনার ধারাবাহিকতাটা থাকবে, ঠিক আছে। আলোচনা
তার ধারাবাহিকতাটাকে হারাবে। ঠিক আছে, এই কারণে আলোচনার ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য অবশ্যই তুমি প্রথমে আসলে কি কাকে বলে, কত প্রকার স্ট্রেটিভরা, এই জায়গাটাকে পরিষ্কার করে তারপর তুমি ব্যাখ্যা প্রয়োজনীয়তাটা সম্পর্কে, বৈশিষ্ট্য কার্যাবলী সম্পর্কে তুমি আস্তে আস্তে আলোচনা নিম্নের দিকে যেতে পারো। ঠিক আছে, তারপরে আসছি রাষ্ট্র। রাষ্ট্র কাকে বলে সেখানেও তোমার কিন্তু কিছু ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। হ্যাঁ, এবার যদি তুমি রাজনীতি নিয়ে আলোচনা শুরু করে দাও তাহলে তো সেক্ষেত্রে আর হবে না। রাষ্ট্র কি, কাকে বলে, রাষ্ট্রের যে উপাদান রয়েছে, 4টি উপাদান, সরাসরি তুমি 4টি উপাদানের ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু রাষ্ট্র যে 4টি উপাদান দিয়ে তৈরি, গঠিত, সেই প্রসঙ্গটাকে টেনে আনতে হবে, সেই 4টি উপাদানের নাম লিখতে হবে। ঠিক আছে, সেই 4টি উপাদান কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। ঠিক আছে, রাষ্ট্রের 4টি উপাদান কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি, জনসমষ্টি, 2 হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ড, সরকার, সার্বভৌম। ঠিক আছে, রাষ্ট্র কথা আসলে অবশ্যই তোমার রাষ্ট্রের এই 4টি উপাদান সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এই 4টি উপাদান মিলে কিন্তু তোমার রাষ্ট্র। ঠিক আছে, তুমি শুধু রাষ্ট্রের গঠন, মানে এই 4টি উপাদানকে না করে যদি তুমি অন্য অন্য রাষ্ট্রিক অন্য কথা যদি বলো, আলোচনা করো, জনসংখ্যা, রাষ্ট্রের যে সুযোগ সুবিধা তুমি ভোগ করে থাকো, আইনের কথা বলো, বিচার বিভাগের কথা বলো, রাষ্ট্রের সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করো, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র নিয়ে ব্যাখ্যাটা, তার ধারাবাহিকতা বজায় থাকবে। ঠিক আছে, সে কারণে তোমাকে অবশ্যই রাষ্ট্রের 4টি উপাদান সম্পর্কে তোমাকে আলাদা করে ব্যাখ্যা দিতে হবে। রাষ্ট্রের 4টি উপাদান সম্পর্কে যখন তুমি ব্যাখ্যা দিবে, তাহলে সেক্ষেত্রে তোমার জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, তখন এই 4টি উপাদানের মাধ্যমে তোমার রাষ্ট্রের সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা চলে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে। আমি আবারও বারবার কিন্তু তোমাদেরকে আমি বলছি যে রাষ্ট্রের তোমাদের অ্যাসাইনমেন্টের যে একটা ধারাবাহিকতা রয়েছে, এবং উত্তরের যে মর্মার্থ, মানে মর্মার্থ বলতে তোমাদের ধারাবাহিকতা তো অবশ্যই রাখতে হবে। আমি শুরু থেকে বলছি যে আন্তর্জাতিক সংস্থাটাকে আগে নিয়ে এসে নাগরিকতাটাকে পরে এনে রাষ্ট্র, সমাজ এবং এলো কথা নিয়ে আলোচনা করলে তোমার উত্তর কিন্তু সম্পূর্ণটাই আসছে, কিন্তু উত্তরের যে একটা ধারাবাহিকতা রয়েছে, এই ধারাবাহিকতাটা তোমার বজায় থাকবে না, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার ধারাবাহিকতাটা বজায় না থাকলে কিন্তু অ্যাসাইনমেন্টের অতি মূল্যায়নের যে ধাপটা, সেই থেকে কিন্তু তুমি বিচ্যুত হয়ে গেলে। ঠিক আছে, হয়তো তোমার উত্তরটাতে সবটাই আসছে, তুমি হয়তো বলতে পারো যে আমার উত্তরটা খুব সঠিক। ঠিক আছে, হ্যাঁ সঠিক, যেখানে তোমার ধারাবাহিকতা থাকবে না এবং মর্মার্থটাকে তুমি এলোমেলো ভাবে লিখবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ধারাবাহিকতাটা থাকবে না, যেহেতু তাহলে তোমার অ্যাসাইনমেন্টটাও তার গুরুত্বটা অনেকটা হারাবে। ঠিক আছে, এই কারণে অবশ্যই তোমার ধারাবাহিকতাটা রাখবে। তারপরে সঠিক তথ্য উপস্থাপন। সঠিক তথ্য উপস্থাপন বলতে নাগরিকতা বলতে গেলে যদি তুমি নাগরিকতার বিষয়কে ছাড়িয়ে পৌরনীতি নিয়ে আলোচনা করো, তাহলে কিন্তু নাগরিকতা সম্পর্কে যে আলোচ্য বিষয়, সেই বিষয়টা থেকে তুমি সরে গিয়েছো। তো সেক্ষেত্রে তোমার সঠিক তথ্য কিন্তু উপস্থাপন হলো না। ঠিক আছে, পরিবার নিয়ে আলোচনা করার সময় যদি তুমি পরিবারের বাইরে উপজাতীয়দের সম্পর্কে যদি তুমি আলোচনা করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার পরিবার সম্পর্কে যে সঠিক তথ্য, সেই বিষয়টাও কিন্তু তোমার উপস্থাপনটা হলো না। ঠিক আছে, এই কারণে তোমাকে সঠিকভাবে পরিবার নিয়ে আলোচনা করতে হবে,
এবং পরিবারের বিষয়ের মধ্যে নিহিত থাকতে হবে, ঠিক আছে? তারপর সমাজ, এর বাইরে তুমি আলোচনা করি। আরেকটা বিষয় রয়ে গেছে তোমাদের আন্তর্জাতিক সংস্থা। বিভিন্নভাবে আমাদের দেশকে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে। তুমি কিন্তু তোমার এই পৃষ্ঠা নামে নিয়ে গিয়েছি, এই পৃষ্ঠা নামে তুমি গিয়ে একবার দেখতে পারো, ঠিক আছে? দেখবে। এবং এর বাইরে আন্তর্জাতিক সংস্থার জন্য কিন্তু তুমি পত্রপত্রিকা, তোমার লাইব্রেরি এবং বড় ভাই বোনদের বিভিন্ন ধরনের বই পড়ে কিন্তু তুমি বিভিন্ন লব্ধ ধারণা নিয়ে তুমি লিখতে পারো, কারণ প্রচুর বই রয়েছে আন্তর্জাতিক সংস্থাদের সম্পর্কে জানার জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি এই বিষয়টা আনতে পারবে। আর মূলত তোমাদেরকে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু একটা পোস্টার, তোমাকে বলা হয়েছে পোস্টার তৈরি। সেক্ষেত্রে তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের মতো তুমি তোমার খাতা অনুযায়ী তুমি লিখে ফেলো এক নাগারে, সেখান থেকে কিন্তু তোমার তথ্য, সেটাও কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর হবে না, অ্যাসাইনমেন্টের উত্তর হবে না, স্যার অ্যাসাইনমেন্টের উত্তর হবে না, ঠিক আছে? কারণ তোমাকে পোস্টার তৈরি করতে হবে, পোস্টারের যে একটা নিয়ম আছে সেটাও কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের নিয়ম, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের নিয়ম অনুসারে তোমাকে তথ্য উপস্থাপন করতে হবে, ঠিক আছে? সবাই সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তারপর আমি চেষ্টা করবো তোমরা অবশ্যই পোস্টার তৈরি করবে। এখানে হচ্ছে পোস্টার তৈরি করবে। এবং এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা প্রশ্নগুলো তৈরি করে রাখো, আমি তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আশা রাখি তোমরা আর কোনো প্রশ্ন থাকতে পারবে না। অ্যাসাইনমেন্ট সম্পর্কে এবং ভালো মেধাদের সম্পর্কে কিভাবে পোস্টার তৈরি করবে, আমি সব বিষয়টাই তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এবং পরিণতি তোমার পাঠ্য বইয়ের কোন জায়গা থেকে তুমি উত্তরগুলো পাবে আমি তোমাদেরকে সেটাও তুলে ধরেছি, ঠিক আছে? অবশ্যই তোমরা সবাই অতি